জার্মানির সাথে ব্রাজিল বড় হলিজেন্দের সেই অদ্ভুত রাতের 12 বছর পূর্তি ছিল গতকাল 8ই জুলাই। তবে বাংলাদেশিদের জন্য সেটা হচ্ছে গিয়ে 9ই জুলাই। কথা হচ্ছে স্বাগতিক ব্রাজিলের জার্মানির কাছে 7 গোল খাওয়াটা বিশ্বকাপ ইতিহাসের কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা। ব্রাজিল কেন সেদিন 7 গোল খেয়েছিল? নেইমার কিংবা থিয়াগো সিলভার অ্যাবসেন্সিকের মূল কারণ ছিল, নাকি তার পিছনে আরো কিছু কারণ ছিল যেগুলো নিয়ে আলোচনা খুব কমই হয়? স্বাগতিক ব্রাজিল কেন জার্মানির কাছে 7 গোল হজম করছিল, এটার ব্যাখ্যাটা বুঝতে হইলে একটু পিছনের দিকে যেতে হবে। 2010 বিশ্বকাপের পর ব্রাজিল টিম থেকে বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার কিন্তু আউট হয়ে যান। কাকা, রবিনিও, ফ্যাবিনিও, এলানো, লুসিও কিংবা গিলবার্তো সিলভার মতো সিনিয়র প্লেয়াররা হয় টিম থেকে বাদ পড়ে যান কিংবা তারা রিটায়ারমেন্টে চলে যান। এরপরে মানো ম্যানেজেস ব্রাজিল ন্যাশনাল টিমের দায়িত্বে আসে এবং বেশ কিছু ইয়াংস্টারদেরকে নিয়ে ব্রাজিলের টিমটাকে কিন্তু রিবিল্ডিং করা শুরু করেন এবং ব্রাজিল একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যেতে থাকে। 2014 বিশ্বকাপের স্বাগতিক হয় ব্রাজিল, কিন্তু সেবার কনমেবল কোয়ালিফায়ার খেলতে হয়নি। ব্রাজিলকে তাই ভরসা করতে হতো ফিফা ফ্রেন্ডলির মাধ্যমে। সেই ফিফা ফ্রেন্ডলি গুলায় ব্রাজিল যে বিগ ম্যাচগুলো খেলছিল, সেই বিগ ম্যাচগুলোর রেজাল্ট কিন্তু ম্যাক্সিমামই ব্রাজিলের পক্ষে ছিল না। 2010 থেকে 2012-13 এই টাইমলাইনে ব্রাজিল কিন্তু আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড এরকম বেশ কয়েকটা বিগ টিমের সাথে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচে তারা পরাজিত হয় এবং বেশ কয়েকবার কিন্তু হতাশাজনক ড্রও তারা করে। এরকম একটা সিচুয়েশনে ব্রাজিলকে যে ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিল, মানো ম্যানেজার্স আসলে ব্রাজিলকে সেভাবে গাইড করতে পারতেছেন না, ব্রাজিলের পারফরমেন্স ব্রাজিলের মতো হচ্ছে না। এরকম সিচুয়েশনে কিন্তু দলের দায়িত্বে আসেন ব্রাজিলের পরিচিত প্রিয় পুরান মুখ, 2002 বিশ্বকাপ জয়ের নায়ক লুই ফিলিপে স্কলারি। লুই ফিলিপে স্কলারির হাতে তখন পান নেইমার, অস্কারদের মতো একটা ইয়াং এনার্জেটিক টিম, যার পিছনে ব্যাকলাইনে ছিল থিয়াগো সিলভা, মার্সেলো, দানি আলভেজ, দান্তে, ডেভিড লুইজের মতো কিছু ট্যালেন্টেড সেন্টার ব্যাক ডিফেন্ডার। এদের এই টিমটা নিয়েই কিন্তু লুই ফিলিপ স্কলারি 2013 সালের ফিফা কনফারেন্স কাপটা জিতান এবং সেই ফিফা কনফারেন্স কাপটা তারা জিতান ফাইনালে জাভি, ইনিয়েস্তা, বুস্কেসদের সেই লিজেন্ডারি স্পেন টিমকে হারিয়ে। যে স্পেন টিম কিন্তু লাস্ট 5-6 বছর ধরে বিশেষ সেরা টিম ছিল এবং তারা একই সাথে ডিফেন্ডিং ওয়ার্ল্ড কাপ এবং ইউরো চ্যাম্পিয়ন ছিল। স্পেন এই 5 বছরে কিন্তু ব্রাজিল সবাইকে ফেস করলেও ব্রাজিলকে তারা ফেস করে নাই। তো ব্রাজিলের সাথে স্পেনের ম্যাচটা ছিল একটা ড্রিম ম্যাচ। এই ড্রিম ম্যাচে স্বাগতিক ব্রাজিল স্পেনকে 3-0 গোলে বিধ্বস্ত করে। স্পেন সেদিন কেন 3-0 গোলে বিধ্বস্ত হয়েছিল এবং ব্রাজিল কি ট্যাকটিক্স অ্যাপ্লাই করছিল, এইটা যদি একটু আলোচনা করা যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে 1 বছর পরে যে মহাবিপর্যয়টা আসছিল সেই মহাবিপর্যয়টা কেন কিভাবে আসছিল। স্পেন তাদের এই সোনালি সময়টায় খেলতো পজেশন বেস ও পাসিং, শর্ট পাসিং ফুটবল, যেটা কিনা এটি একই সময়ে এফসি বার্সেলোনাও খেলতো। এই শর্ট পাসিং ফুটবল খেলতে গিয়ে স্পেন পজিশনটা ধরে রাখতে পছন্দ করতো এবং বল যখন তাদের পজিশনে থাকতো না তখন কিন্তু তারা অপোনেন্টকে প্রেস করতো এবং প্রেস করে বলটা কুইকলি উইন করে নিত। স্পেন যে পজিশন বেস ফুটবল খেলতো সেটার সূচনাটা কিন্তু হইতো গোলকিপার এবং সেন্টার ব্যাকদের শর্ট পাসিং ফুটবলের মাধ্যমে। স্পেন এবং বার্সেলোনা যেই টাইমটায় এই শর্ট পাসিং ফুটবল, পজিশন বেস টিকি টেকার ফুটবল দিয়ে ডোমিনেট করতেছিল, সেই সময়টায় কিন্তু এখনকার মতো হার্ড প্রেসিং কিংবা হাই প্রেসিং ট্যাকটিক্সটা কিন্তু সেভাবে পপুলার ছিল না। যেই কারণে এই শর্ট পাসিং ফুটবল বলি, পজিশন বেস ফুটবল বলি, তারা এই ফুটবলটা কিন্তু মেজর কোনো চ্যালেঞ্জের মুখে পড়তো না। কিন্তু 2013-তে এসে এই টিকি টাকা ফুটবল কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে। 2013 কনফেডারেশনস কাপ যে বছর হয়, সেই কনফেডারেশন কাপের ঠিক 2 মাস আগে কিন্তু এফসি ক্লাব বার্সেলোনা বায়ার্ন মিউনিখের সাথে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু 2 লেগে 7-0 গোলে কিন্তু বিধ্বস্ত হয় এবং বায়ার্ন মিউনিখ বার্সেলোনাকে বিধ্বস্ত করে হার্ড প্রেসিং ফুটবলের মাধ্যমে। যে হার্ড প্রেসিং ফুটবল ছিল মূলত এই শর্ট পাসিং পজিশন বেসড ফুটবলের একটা পারফেক্ট অ্যান্টিডট। 2013 কনফেডারেশন কাপের ফাইনালে লুই ফিলিপে স্কলারি কিন্তু সেম ট্যাকটিক্সটাই অ্যাপ্লাই করেন এই স্পেনের এগেনস্টে।
জাভি, ইনিয়েস্তা, বুস্কেট দেশে স্পেনের এগেনস্টে ব্রাজিল শুরু থেকে কিন্তু হার্ড প্রেসিং ফুটবল খেলতেছিল এবং হাই প্রেসিং এর মাধ্যমে স্পেনকে কিন্তু তারা স্পেনের হাফে পিন করে ফেলছিল। যেই স্পেন অপোনেন্টকে হার্ড প্রেসিং করে অভ্যস্ত ছিল, সেই স্পেনে কিন্তু হার্ড প্রেসিং দিন ফেস করতেছিল এবং তারা কিন্তু ঠিকভাবে তাদের বিল্ড আপ ফুটবল, তাদের শর্ট পাসিং ফুটবলটা খেলতে পারতেছিল না এবং স্পেন কিন্তু নিজেদের হাফে বল লুজ করতেছিল এবং সেই বল লুজ করার পর থেকে কিন্তু ব্রাজিল বেশ কয়েকবার ভালো কাউন্টার অ্যাটাক করে এবং সেখান থেকে কিন্তু তারা গোল আদায় করে নেয়। এরকম ট্যাকটিক্স কাজে লাগাই ব্রাজিল কিন্তু সেই স্পেনকে তারা 3-0 গোলে পরাজিত করে। এখানে ব্রাজিল কিন্তু অন্যান্য ন্যাশনাল টিমের মতো লো ব্লকে ডিফেন্স করে খেলা নেই, জাস্ট কাউন্টার অ্যাটাকের উপর ডিপেন্ড করে থাকে না। তারা যেটা করছে, তারা স্পেনকে তাদের হাফে হার্ড প্রেসিং করছে এবং তারা যখন নিজেদের ব্রাজিল পায়ে যখন বল ছিল, তখন তারা বেশ কয়েকটা প্লেয়ারকে কিন্তু স্পেনের হাফে পজিশন নেওয়ায় এবং তাদেরকে সেখানে ডাইরেক্ট লং বল খেলে স্পেনের হাফে তাদের প্লেয়ার ওভারলোড করে সেখান থেকে কিন্তু তারা গোল আদায় করে নেয় এবং তারা যদি তাদের অ্যাটাকটা ওইখানে নষ্ট হইতো, তাদের যদি স্পেনের হাফে তারা বলের পজিশনটা লুজ করতো, তখন কিন্তু সেখান থেকে তারা কাউন্টার প্রেসিং এর মধ্যে বল উইন করে সেখান থেকে কিন্তু আবার নতুন করে অ্যাটাক শুরু করতো। এই হাইলাইন ডিফেন্স সাথে হার্ড প্রেসিং ফুটবল, কাউন্টার প্রেসিং ফুটবলে কিন্তু স্পেনকে ব্রাজিল সেদিন বিট করছিল। এরপরে 2014 বিশ্বকাপ, যেটা ব্রাজিলের ঘরের মাঠে হইতে যেতেছে, তখন কিন্তু ব্রাজিলকে এই কনফেডারেশন কাপের জন্যই অটোমেটিক্যালি হট ফেভারিট ধরা হইতেছিল। বাট 2014 থেকে ব্রাজিল হোস্ট নেশন বাদ দিলে আসলে কি হট ফেভারিটের তকমাটা ডিজার্ভ করতো? হ্যাঁ, ব্রাজিলের ডিফেন্স লাইন কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ছিল। যে ডিফেন্স লাইনের দানি আলভেজ, মার্সেলো, থিয়াগো সিলভা, ডেভিড লুইস, দান্তে কিংবা মাইকেলদের মতো ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডাররা থাকে, তাদেরকে কিন্তু হেলাফেলা করা যায় না। বাট এদের সামনে যারা ছিল, নেইমার কিংবা অস্কার বাদে, তারা কি ওয়ার্ল্ড ক্লাস ছিল? ফ্রেড, সে কিন্তু কখনো একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার ছিল না, সে সবসময় তার ক্যারিয়ার জুড়ে কিন্তু একটা এভারেজ স্ট্রাইকারই ছিল। রাইট উইংয়ে খেলা হাল, সে তখন খেলতো রাশিয়ায় টপ 5 লিগের বাইরে। এই জার্মানি ম্যাচে নেইমারের অ্যাবসেন্সে যেই লেফট উইংয়ে স্টার্ট করা বার্নার্ড, সেও কিন্তু টপ 5 লিগের বাইরে খেলতো। ব্রাজিলের হোল্ডিং মিডে ছিল ব্রায়ান মিউনিখের লুইস গুস্তাভো এবং ম্যান সিটির ফার্নান্দিনহো। যে ফার্নান্দিনহো কিন্তু তখনও কিন্তু খুব ভালো প্লেয়ার না এবং লুইস গুস্তাভো বায়ার্ন মিউনিখের প্লেয়ার হলো সেই বছরে, সেই সিজনেই কিন্তু বায়ার্ন মিউনিখের হয়ে ম্যাক্সিমাম টাইম সে বেঞ্চে কাটাচ্ছিলেন। তার মানে ব্রাজিলের ডিফেন্স লাইন এবং ফ্রন্টে থাকা নেইমার, অস্কার বাদে এই টিমটা কিন্তু বিশ্বকাপ জেতার জন্য সেভাবে যে ফেভারিট কিন্তু তাদেরকে ধরা যাইতো না। এর তুলনায় জার্মানি দিকে যদি তাকাই, সেই জার্মানিতে মুলার, ওজিল, শোয়েনস্টাইগনার, ফিলিপ লাম, বোয়েটাং, হোমেলস, নোয়ের, এরা সবাই কিন্তু তাদের ক্যারিয়ারের প্রাইম টাইম কাটাচ্ছিল এবং সবাই কিন্তু হয় বায়ার্ন মিউনিখ, না হয় অন্য কোনো বিগ ক্লাবে খেলতো। তো এতগুলো ট্যালেন্টেড টপ ক্লাস প্লেয়ার যখন তারা প্রাইম টাইম কাটাইতেছে, এদের সাথে যখন ব্রাজিলের খেলা পড়বে, তখন বাই ন্যাচারালি কিন্তু জার্মানি ফেভারিট থাকার কথা, ব্রাজিল না। বাট ব্রাজিলকে ওইখানে হেলাফেলা করা যাচ্ছিল না। ব্রাজিল একটা ভালো হাইপ পাইতেছিল, কারণ তারা ছিল স্বাগতিক দেশ এবং তারা 1 বছর আগেই কিন্তু স্পেনকে তারা আউটক্লাস করে আসছে। সো জার্মানির সাথে এই ম্যাচের আগে কলম্বিয়া ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে ইনজুরি শিকার হন নেইমার জুনিয়র এবং একই সাথে ইয়েলো কার্ড খেয়ে সাসপেনশনে পড়েন কিন্তু ক্যাপ্টেন থিয়াগো সিলভা। এই দুজনকে হারানোটা ব্রাজিলের জন্য একটা হিউজ লস ছিল। বাট এর থেকেও কিন্তু বড় ভুল ছিল ব্রাজিলের নিজেদের অ্যাপ্রোচে। কি অ্যাপ্রোচ সেটা? এই জার্মানির সাথে ব্রাজিল তার 1 বছর আগে স্পেনের সাথে যে ট্যাকটিক্সে খেলছিল, ঠিক সেম ট্যাকটিক্সে তারা অ্যাপ্লাই করছিল। সেই ট্যাকটিক্সটা হচ্ছে জার্মানির হাফে হার্ড প্রেসিং করা এবং নিজেদের প্লেয়ার সব জার্মানির হাফে নিয়ে হাফে নিজেদের প্লেয়ার ওভারলোড করে সেখানে বেশি বেশি লং বল খেলে সেখান থেকে অ্যাটাক করা কিংবা কুইক কাউন্টার প্রেসের মাধ্যমে বল উইন করে ননস্টপ অ্যাটাকের উপরে রাখা, যে ট্যাকটিক্সটা ব্রাজিল 1 বছর আগে স্পেনের সাথে অ্যাপ্লাই করছিল। বাট এইবারে জার্মানি অ্যাকচুয়ালি কেমন ছিল? নর্মালি জার্মানি হয় সলিড ডিফেন্সের সাথে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলবো, কিংবা প্রেসিং এর সাথে তারা লং বল, কুইক কাউন্টার অ্যাটাক কিংবা ক্রস বেসড ফিজিক্যাল ফুটবল খেলতো। এই 2014-তে আসে জার্মানি কিন্তু তাদের খেলার স্টাইল একটু চেঞ্জ আনে।
তারা গার্দিওলার বায়ার্ন মিউনিখ থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা কিন্তু কিছুটা শর্ট পাসিং এবং পজিশন বেস ফুটবল খেলতেছিল। বাট এই ব্রাজিলের সাথে ম্যাচে তারাও তাদের অ্যাপ্রোচে কিছুটা চেঞ্জ আনে। জার্মানিকে ব্রাজিল শুরু থেকে কিন্তু একটু প্রেসারে রাখছিল তাদের হার্ড প্রেসিং ফুটবলের মাধ্যমে, কিংবা জার্মানির হাফে তাদের প্লেয়ার ওভারলোড করে। সো এইখানে করে ব্রাজিল কিন্তু বেশ কয়েকবার জার্মানির হাফে ভালো কয়েকটা অ্যাটাক করে, এবং জার্মানি ব্রাজিলের হাফে গিয়ে পাসিং করার সুযোগ পায় 3 মিনিটের পরে গিয়ে। মানে প্রথমে শুরুর ডমিনেন্সটা কিন্তু ব্রাজিলের ছিল। এরকম চলা অবস্থায় 7 মিনিটের মাথায় জার্মানি ব্রাজিলের হাতে একটা কর্নার কিক পায়। এইখান থেকে কিন্তু মূল বিপদের শুরু হয়। ব্রাজিল সেই 98 বিশ্বকাপ থেকে প্রত্যেকটা বিশ্বকাপে তারা যে নক আউট হয়েছে ইউরোপিয়ান অপোনেন্টের কাছে, প্রত্যেকবার কিন্তু তারা এই সেট পিসে গোলটা কনসিড করছিল, এবং এরপর থেকে কিন্তু তারা ম্যাচে কামব্যাক দিতে পারেনি। 7 মিনিটে যে কর্নার কিকটা ব্রাজিল পায়, সেখান থেকে কিন্তু জার্মানির প্লেয়ারদের পজিশনিং সেন্স অব দ্য মোল মুভ কাজে লাগাইয়া মুলার কিন্তু একদম ফ্রি স্পেসে বল পাওয়া যায়, এবং সেখান থেকে খুব সুন্দর ট্যাপ ইন করে কিন্তু জার্মানিকে লিড এনে দেয়। তারপরে যেটা হয়, ব্রাজিল আরো বেশি অ্যাটাক করা শুরু করে, এবং 20-21 মিনিট পর্যন্ত কিন্তু তারা সেই আগের দমেই খেলতে থাকে, যদিও বা তারা 1 গোলে পিছায় ছিল। এরপর যেটা হয় যে জার্মানি তো সেই বিশ্বকাপে খেলতেছে কি পজিশন বেস ফুটবল, বাট ব্রাজিল জার্মানির এগেনস্টে অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করছে, এবং তারা যখন বিল্ড আপ করতেছে ডিফেন্স লাইনে ডেভিড লুইস আর দান্তে এবং তাদের সামনে ফার্নান্ডিনহো বাদে সব প্লেয়াররা কিন্তু জার্মানির হাফে গিয়ে পজিশন নিচ্ছিল, এবং জার্মানি ব্রাজিলের হাফে হার্ড প্রেস না করে তারা একটা হাফ লাইনে মিড ব্লকে ওয়েট করতেছিল যে ব্রাজিল বলটা নিয়ে হাফ লাইন পর্যন্ত আসবে, তারপরে তারা তাদের প্রেসিংটা ট্রিগার করবে। সো ব্রাজিল তাদের বিল্ড আপ ফুটবলে যখন ম্যাক্সিমাম প্লেয়ারকে তারা জার্মানির হাফে পাঠিয়ে দিয়েছিল, তাদের কিন্তু হাফ লাইনে আশেপাশে পাসিং অপশন কিন্তু তেমন ছিল না, এবং এই হাফ লাইন থেকেই কিন্তু জার্মানি তাদের হার্ড প্রেসিং ফুটবলটা শুরু করে। এবং জার্মানি যখন হাফ লাইনে বল উইন করা শুরু করতেছিল, তখন সেই বলটা উইন করার জন্য কিন্তু বলের আশেপাশে ব্রাজিলিয়ানরা বেশি ছিল না, কারণ ব্রাজিলিয়ানরা ম্যাক্সিমাম ছিল জার্মানির হাফে অ্যাটাকিং থার্ডে। যেই কারণে 25 থেকে 28 এই কয়েক মিনিটের মাঝখানে ব্রাজিল যে 4টা গোল কনসিড করে, প্রত্যেকটা গোলের প্যাটার্ন ছিল এক, যে ব্রাজিল হাফ লাইনে পাসিং করতে গিয়ে বলটা লুজ করছে, এবং সেখান থেকে জার্মানি খুব রুথলেস কয়েকটা কাউন্টার অ্যাটাক লঞ্চ করছে, এবং এই 20 থেকে 30 মিনিটের মধ্যে ব্রাজিল 4টা গোল কনসিড করে, এবং অলরেডি 30 মিনিটের মধ্যে ব্রাজিল 5-0 গোলে পিছায় পড়ে। মানে খেলাটা 90 মিনিটের খেলা 30 মিনিটে শেষ হয়ে গেছে। তারপরে যেটা হয় সবাই আমরা জানি যে খেলাটা একটু ধাতস্থ হয়, এবং ব্রাজিলিয়ান অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারে নাই তার আসলে কি হয়েছে। তারা যেটা ভাবছিল যে এরাও হয়তো স্পেনের মতো একটা টিম, এটাকে হার্ড প্রেসিং ফুটবল খেলে একটা অ্যাটাকিং ফুটবল খেলে এবারকে 2-3 গোলে তারা হারাই দেবে। আর যখনই তারা গোল খাওয়া কনসেপ্ট শুরু করলো, তখন তারা নিজেদেরকে আর গেমে ফোকাস রাখতে পারলো না। তারা তখন ইমোশনাল হয়ে গেছে যে আমরা বিশ্বকাপ জিততে আসছি, আমরা ঘরের মাঠে বিশ্বকাপ জিতবো, আমাদের দেশবাসীরা বিশ্বকাপ উপহার দিব, বাট আমরা গোল খেয়ে গেছি, এটা তারা আর বিশ্বাসই করতে পারতেছিল না। এই অবিশ্বাস থেকে, এই ইমোশনাল হয়ে থাকে তারা একের পর এক ভুল করতেছিল। তারা তাদের কমন সেন্স হারাই ফেলছে, তাদের পজিশন সেন্স, কমন সেন্স সবকিছু হারাই ফেল। তারা জার্মানিকে হাফ লাইনে বল গিভ করতেছিল, এবং সেখান থেকে জার্মানি একের পর এক কাউন্টার অ্যাটাক করছিল, এবং মুহূর্তের মধ্যে তারা 1-0 থেকে 5-0 গোলের লিড নিয়ে নেয়, এবং খেলাটা ওইখানেই শেষ হয়ে যায়। এরপর সেকেন্ড হাফে গিয়ে তারা আরো 2টা গোল কনসিড করে, এবং একদম শেষ দিকে গিয়ে অস্কার একটা সান্ত্বনা সূচক গোল করে। কিন্তু ততক্ষণে আসলে ম্যাচের রেজাল্ট অলরেডি ডিসাইড হয়ে গেছে। ম্যাচের রেজাল্ট ডিসাইড হয়ে গেছিল অ্যাকচুয়ালি 30 মিনিটেই, এবং এই ম্যাচটা ছিল বা চরম লজ্জাজনক একটা ম্যাচ ব্রাজিলের জন্য। তারা এই বিশ্বকাপটা আসছিল 1950 বিশ্বকাপের মারাকানা ট্র্যাজেডি ভুলতে, বাট মারাকানা ট্র্যাজেডি ভোলার বদলে তারা বলো হরিজন্টিতে আরো একটা ট্র্যাজেডির সম্মুখীন হয়, এবং এই ট্র্যাজেডিটা ছিল আগের ট্র্যাজেডির থেকে আরো বেশি ভয়াবহ, আরো বেশি লজ্জাজনক। তো আসলে ব্রাজিল কেন এদিন এভাবে বিধ্বস্ত হয়েছিল? নেইমার এবং থিয়াগো সিলভার অ্যাবসেন্সে কি মূল কারণ ছিল? হ্যাঁ, নেইমার এবং থিয়াগো সিলভার অ্যাবসেন্সটাও কারণ ধরা যায়। নেইমার যদি প্রেজেন্ট থাকতো, তাহলে যা ব্রাজিল শুরুর দিকে যে অ্যাটাকগুলো দিছিল, সেই অ্যাটাকগুলো থেকে গোল চলেও আসতে পারতো। গোল যদি চলে আসতো, তাহলে খেলার সিনারিওটা একটু অন্যরকম হইতো। হয়তো দেখা যেত যে ব্রাজিল এরপরে ডিফেন্ডিং করে এই লিডটাকে তারা ধরে রেখে তারা হয়তো ফাইনালে চলে গেছে।
থিয়াগো সিলভা যদি থাকতো তাহলে হয়তো বা ডিফেন্সের একজন লিডারের প্রেজেন্সে তারা ব্রাজিল ওইভাবে হয়তো প্যানিক করতো না, 1-2 গোলে হারলে হারতো, বাট 7 গোল কনসিড করতো না। কিন্তু ব্রাজিল অ্যাকচুয়ালি 7টা গোল কনসিড করছে জার্মানিকে মিসলিড করার মাধ্যমে। তারা রুথলেস কাউন্টার অ্যাটাকিং নেশনস জার্মানির এগেনস্টে আল্ট্রা অ্যাটাকিং ফুটবল খেলতে গিয়ে জার্মানির প্রেসিং এর সামনে তারা যে বল লুজ করছিল এবং সেখান থেকে তারা ম্যাচে ঠিকমতো রিয়েক্ট না করে বেশি ইমোশনাল হয়ে গিয়ে তারা পুরো ম্যাচটাই জার্মানির গিফট করে দিয়েছিল। এই ওভার কনফিডেন্স এবং ইমোশনাল হয়ে যাওয়া, এইখান থেকে ব্রাজিল কিন্তু তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক রেজাল্টটা কিন্তু নিয়ে আসছিল এই বল হরিজন্তে।